নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে রাশির অধিপতি শনিদেব 28 নভেম্বরে কিন্তু মার্গী হচ্ছে। পূর্বা ভাদ্রপদ নক্ষত্র দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে মার্গী হচ্ছে এবং জানুয়ারি মাসের 20 তারিখ 2026 নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে প্রবেশ করবে। তো আজকের এই পরিবর্তনটা এই জানুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত আলোচনা হবে। তারপরে যখন আবার নক্ষত্র পরিবর্তন করবে, নিজের নক্ষত্রে প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদে, তখন আবার বিশেষভাবে আলোচনা করব। তো শনিদেবের এই যে পরিবর্তনটা হচ্ছে, নিজের নক্ষত্রে মার্গী অবস্থায় চলে আসছে। এতদিন তো বকরি ছিল, এবার মার্গী হচ্ছে। তো কীরকম প্রভাব পড়বে, কোন দিক থেকে এই মকর রাশি হতে যাচ্ছে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আলোচনা করব এবং তার সাথে বিশেষভাবে কিছু দিক তুলে ধরবো যে এই নক্ষত্র মানে এই সমস্ত কাজ একদমই করা চলবে না, সেটাও কিন্তু তুলে ধরবো। তো কী সেই কাজগুলো সেটাও বলবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, যেটা গ্রহদের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টিতর আলোচনা নয়। এবং তার সাথে বলবো যে যারা বহুদিন ধরে দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটি, অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেল। আপনাদের মানে সবসময় যখন থেকে শুরু হয়েছে 7:30 তখন থেকেই আমি বহু ভিডিও দিয়ে যাচ্ছি, আর এত দূরে আসতে পেরেছি একমাত্র আপনাদের আশীর্বাদ, আপনাদের প্রেম ভালোবাসা সমস্ত কিছু নিয়ে। তো যাই হোক, সারা জীবনই থাকতে যে আপনাদের পাশে, যখনই কোনো রকম কোনো পরিবর্তন, ভালো দিক উঠুক খারাপ দিক উঠুক, আমি কিন্তু সবসময় ইনফর্ম করি, যাতে যে কষ্টটা চোখের সামনে দেখেছি মকর রাশির, আগামী দিনে যেন সেই কষ্টে না পড়ে, একটা চেষ্টা করেছি একদম নিজের দিক থেকে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। তো এই 28 নভেম্বর কিন্তু শনিদেব মার্গী হচ্ছে, দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা ভাদ্রপদে কিন্তু মার্গী হয়ে যাচ্ছে। তো বকরি অবস্থায় একটা অন্যরকম রেজাল্ট ছিল, মার্গী অবস্থায় এখন একটা অন্যরকম রেজাল্ট হবে। বকরি অবস্থায় যে রেজাল্টগুলো ছিল বিপরীতমুখী, সেটা এবার এখন সামনের দিকে এগোতে থাকবে। বকরি অবস্থায় থাকলে কি পুনর্বিবেচনা, এক কথায় বলতে গেলে, যে আবার কোথায় কোথায় কোন জায়গায় বাদ রয়েছে সেই জায়গাগুলোকে আবার ঠিক করে নেওয়া। কিন্তু শনি এবার মার্গী হয়ে যাচ্ছে এবং যে জায়গাটাতে মার্গী হচ্ছে সেটা কিন্তু রাশির তৃতীয় ঘর। তৃতীয় ঘরে শনি কখন ভালো ফল দেয়, যখন কেউ তোমার সাথ দিবে না, তোমার সঙ্গ কেউ থাকবে না, তুমি দেখবা যে আমার পাশে কেউ নাই, আমার বন্ধু নাই, আমার আত্মীয় স্বজন নাই, আমার আপন বলতে কেউ নাই, যে কেউ সাথে নাই, আমি একা পড়ে গেছি, আমাকে সাহায্য করার মতন কোনো ব্যক্তি নাই। তখনই শনি সাহায্য করবে, যখন তুমি সংঘর্ষটা করবা নিজের জন্য, যে আমার তো আর কিছু নাই, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সংঘর্ষ করতে হবে, সংঘর্ষ হচ্ছে আমার একমাত্র অস্ত্র। তো অর্থাৎ সেই অস্ত্রটাকে সাথে নিয়ে আমাকে এগোতে হবে, আমাকে সংঘর্ষ করতে হবে, আমাকে সাহায্য করার মতন পৃথিবীর কেউ নাই, শুধু যে করার একমাত্র সে হচ্ছে ঈশ্বর, আর সে হচ্ছে কিন্তু এই শনি, কিন্তু তখন সাথ দিবে। এটা হচ্ছে শনি তৃতীয় ঘরের সব থেকে জাদুর খেলা। সংঘর্ষ নিজেকেই করতে হবে, আর সেই সময় কিন্তু শনি সঙ্গ দিবে যখন কেউ সাথ দিবে না। বন্ধু বান্ধব, কোথায় বন্ধু বান্ধব থাকবে, কোথায় ফোন নাম্বার ব্লক লিস্টে পড়ে থাকবে, আত্মীয় স্বজন দেখলে ভয় পাবে, যেই তো বোধহয় টাকা চেতে চলে আসছে, এই সম্পর্ক নিতে চলে আসছে, কত রকম কত সমস্যায় 7.5-এর মধ্যে দেখেছি, কত লোককে দেখেছি যে মানে রাজা থেকে ভিখারি, আবার ভিখারি থেকে রাজাও হয়েছে, যাদের জন্মকুষ্ঠিতে এই 7.5 জিনিসটা এসছে। বা 7.5 বিশেষ করে প্রকোপটা কোন জায়গায় হয়ে যায়, যখন চন্দ্রমা ইফেক্টেড হয়ে যায়। চন্দ্রমা কিভাবে ইফেক্টেড হয়, বহু রকম দিক থেকে, পক্ষ বলে দিক থেকে দেখতে হয় চন্দ্রমাকে। চন্দ্রমা কেমদ্রুম যোগে বসে রয়েছে কিনা, চন্দ্রমার সাথে শনির কানেকশন রয়েছে কিনা, চন্দ্রমা যে নক্ষত্রে বসছে সেই নক্ষত্রের সাথে কি প্রভাব রয়েছে, তার নবাংশ কি বলছে, তার কোন চরণে অবস্থান করছে যে নক্ষত্রে, তার নবাংশ কি বলছে, বহু কিছু দেখতে হয়। আর এটা কিন্তু একমাত্র একটা জ্যোতিষী বলতে পারবে। তো সেই জন্য এবার চন্দ্রমার সাথে যদি শনির কোনো রকম কানেকশন থাকে, সেটা নক্ষত্র দিক থাক নবাংশ দিক থাক, তখন কিন্তু ইফেক্টেড হয়ে যায়। আর বেশি তো কেমদ্রুম যোগ যদি থাকে, চন্দ্রমা যদি একা থেকে যায়, তাহলে হয়ে গেল ওইখানে ইফেক্টেড। আবার বহু জন্ম কুষ্টি দেখেছি যেখানটাতে চন্দ্রমা ভালো জায়গায় রয়েছে, জাতক জাতিকারা ভালো উন্নতি প্রোগ্রেস করেছে এই মকর রাশির। কিন্তু আমার চোখে দেখা বলতে গেলে 100টা মধ্যে 90টাই খারাপ দেখেছি, 10টা লোককে দেখেছি হাতেটা ভালো আছি, চলছে। তো যাই হোক, সবার জীবন আনন্দে ভরে উঠুক, সুখে স্বাচ্ছন্দ্যে থাকুক, সবার মধ্যে একটা ভ্রাতৃত্ব প্রেম, সবাই যেন সবার পাশে থাকতে পারে, এইরকম জিনিসটাই তুই চাই। তাহলেই তো একটা সুন্দর পৃথিবী গড়া যায়। যদি সবাই পরস্পরকে যদি মানে সাহায্য বা যে যতটুকু প্রয়োজন সমাজে থাকার জন্য, সেই জিনিসটা যদি আমাদের মধ্যে উঠে আসে, তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। কিন্তু এই জিনিসগুলো তো বুঝে না, খুবই কম বুঝে। তো যাই হোক, লাইন অন্যদিকে চলে যাচ্ছে। তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র তৃতীয় ঘরে, তাহলে এই জিনিসটা কিন্তু সবার প্রথম যে সংঘর্ষ করতে হবে,
এবং যখনই তুমি সংঘর্ষ করবা তখনই তোমার শনি দাঁড়াবে। আর যে নক্ষত্রটার কথা বলছি এটা পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এর বিস্তার হচ্ছে ব্রহ্মাণ্ডের 320 ডিগ্রি থেকে একদম 333 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত ব্রহ্মাণ্ডের বিস্তার এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রকে দুতারা নক্ষত্র বলে। এই নক্ষত্রের যে মানে সিম্বল, সেই সিম্বলটা দেখা হচ্ছে কি তলোয়ার। তলোয়ার কিসে ব্যবহার হয়? রক্ষার ব্যবহার হয়, ভয় দেখানোর কাজে ব্যবহার হয়, তারপরে শাসন করার দিকে ব্যবহার হয়। এবং আরও একটি সিম্বল আছে, সেটা হচ্ছে কি মুখোশ। তো মুখোশ জিনিসটা বোঝা যাচ্ছে তো, যে একটা মুখোশ অনেক রকম জিনিস, আমাদের দেহের উপরের অংশে যা লাগাবো সেটাই মুখোশ। অর্থাৎ এখানটাতে মানে শনি সম্পর্কিত বহু কাজ কিন্তু উঠে আসবে এখন এই সময়কালে এই মকর রাশির ক্ষেত্রে। এবং টোটালটাই শনি সম্পর্কিত বোঝাচ্ছি, যখন বলবো তখন আস্তে আস্তে বুঝতে পারবেন। এবারে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র গুরুর নক্ষত্র। এবার দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক কি? একদম মানে ওতপ্রোতভাবে জড়িত, ধর্ম কর্ম সমস্ত কিছু একদম জড়িত থাকে। কারণ শনি কি ন্যায় জিনিস, আর যেখানটাতে ন্যায় সেখানটাতে ধর্ম, সেখানটাতে অন্যায়ের জায়গাটাতে তো শনি থাকে না। আর শনিকে এই জন্য তো ন্যায়ের দেবতা, কর্মফলদাতা হিসাবে বলা হয়। শনি মানে শ্রম, শনি মানে সেবা, শনি মানে সাহায্য, সমস্ত কিছু কিন্তু শনি থেকে উঠে আসে। শনি হচ্ছে কি কর্তব্য, দায়িত্ব, সমস্ত কিছু বুঝায় শনি থেকে। আর দেবগুরু বৃহস্পতির এই যে নক্ষত্র, দেবগুরু যেখানটাতে থাকবে সেখানটাতে মায়া, মমতা, পর উপকারিতা সব কিছু আসে। এবার দেবগুরু নক্ষত্র মানে কি? সেই জিনিসগুলো চলে আসা, সেই গুণগুলো, ধর্মের প্রতি একটা রুচি, ধর্মের প্রতি একটা বিশ্বাস, ধর্মের প্রতি একটা আশ্বাস, সমস্ত কিছু উঠে আসে। সেরকম মায়া, মমতা, পর উপকারিতা সব কিছু উঠে আসে এই নক্ষত্রের মাধ্যমে। এবার শনি যদি সেই নক্ষত্রে অবস্থান করে তাহলে কি হচ্ছে? ধর্ম আর কর্ম তো এক হয়ে গেল। ধর্মের সাথে মায়া জিনিস চলে আসলো, ধর্মের সাথে পর উপকারিতা চলে আসলো, সবকিছু চলে আসলো কর্মের মাধ্যমে। এবং নিজের দায়িত্ব, কর্তব্য, সেবা সবকিছু উঠে আসছে এই নক্ষত্রে, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের যে মানে যে দেবতা, তাকে বলা হচ্ছে অজয় এক পদ। অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে থেকে কঠিন তপস্যা, যেটা রুদ্রের কিন্তু এক রূপ। অর্জুন কিন্তু এই নক্ষত্রেই কিন্তু সেই মহাভারতের সময় সেই তপস্যা করেছিল এবং ভোলে আবার কাছ থেকে কিন্তু সেই আশীর্বাদ প্রাপ্ত লাভ করেছিল। অর্থাৎ এই নক্ষত্র জিনিসটা কি বুঝাচ্ছে? যে নিজের শারীরিক দুঃখ কষ্টটাকে সে সহ্য করে নিয়ে নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়া। আর এটাই কিন্তু বুঝাচ্ছে এই তৃতীয় ঘরে, যে সংঘর্ষের মধ্যে থেকে তুমি যখনই সংঘর্ষের মধ্যে থাকবা তখনই তোমাকে শনি সাহায্য করবে। শনি তখনই তোমাকে সাহায্য করবে যখন তোমার পাশে কাউকে দেখতে পাবে না, না থাকবে তোমার বন্ধু বান্ধব, না থাকবে তোমার আত্মীয় স্বজন, কেউ থাকবে না, শুধু তুমি একা থাকবা। তুমি তোমার জীবনে সংঘর্ষ করবা নিজেকে টিকিয়ে রাখার জন্য, তখনই তোমার শনি পিছনে এসে দাঁড়াবে। অর্থাৎ শনি তখনই তোমাকে অনেক উঁচুতে নিয়ে যাবে এবং নতুন পথ, নতুন দিশা দিবে, এবং তুমি নিজের জীবনকে সম্পূর্ণভাবে বিশ্লেষণ করে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবা। তৃতীয় ঘর থেকে কিন্তু অনেক কিছু বুঝায়। তৃতীয় ঘর মানে গুরুর সাপোর্ট এক কথায় বলতে গেলে। কারণ নবম ঘরটাই হচ্ছে কি ধর্মের ঘর, ঈশ্বরের ঘর এবং গুরুর ঘর। আর নবম ঘরের সপ্তম ঘর হচ্ছে তৃতীয় ঘর, অর্থাৎ শিষ্যের ঘর। অর্থাৎ এখানটাতে গুরুর সংস্পর্শ, গুরুর যে আদর্শ, গুরুর যে জ্ঞান, সেটা কিন্তু কাজে লাগবে এই সময়কালে। এই মকর রাশি খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। মার্গী অবস্থা দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্রের এই পূর্বা ভাদ্রপদে শনিদেবের অবস্থান। এবার এই নক্ষত্র থেকে জিনিসটাকে বুঝাচ্ছে তলোয়ার, যার চিহ্নটা হচ্ছে তলোয়ার। তলোয়ারটা কোথায় থাকে? ডিফেন্সের কাজে লাগে, রক্ষা হেতু ব্যবহার হয়। অর্থাৎ পুলিশ প্রশাসন এই সমস্ত সরকারি লেভেলের কাজগুলোতে ডিফেন্সের কাজগুলো ভালো হবে। প্রশাসনের দিক, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, এই কাজগুলোতে যথেষ্ট ভালো হবে। এবার তলোয়ার যেটা দিয়ে তৈরি হচ্ছে, তাহলে লোহার সম্পর্কিত যে ব্যবসাগুলো হবে সেই সম্পর্কিত ব্যবসাতে যথেষ্ট এই সময়কালে সফলতা পাবে। এবং লোহা বলতে কি, এটাও তো একটা আকরিক জিনিস চলে আসলো। তাহলে যত রকম শনি জাতীয় পদার্থ রয়েছে, সমস্ত পদার্থের যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটাতে সফলতা পেয়ে যাওয়া। এবং আরেকটি হচ্ছে কি মুখোশ। এবার মুখোশ বলতে কি, সেই মুখোশ বহু রকম থাকছে। এবার মুখোশ মানে যে জিনিসটা বুঝাচ্ছে, খেলনা থেকে আরম্ভ করে যে কোনো মানে কি বলবো, ওই সব রকম বস্তু A to Z। কারণ তৃতীয় ঘরটা হচ্ছে কি আবার আসবাবপত্র, ঘর সাজানোর আসবাবপত্র, যত রকম আসবাবপত্র A to Z, যেই কর্মে যুক্ত থাকুক এই সময়কালে শনির কিন্তু সাপোর্টটা পেয়ে যাচ্ছে। এবং গ্রহের কিন্তু সেই সাপোর্টটাও পাচ্ছে অন্য দিক থেকে। কারণ রাহু অবস্থান করছে আবার দ্বিতীয় ঘরে, ধন সম্পত্তির ঘরে, নিজের নক্ষত্র অবস্থান করছে রাহু। এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় থাকছে সপ্তম ঘরে। 5ই ডিসেম্বর পর আবার দেবগুরু বৃহস্পতি চলে আসবে বক্রী হয়ে, একদম চলে আসবে হচ্ছে ষষ্ঠ ঘরে। তখন কিন্তু রাহুর উপরে দৃষ্টি থাকবে, কর্মের ঘরে দৃষ্টি থাকবে। শনির উচ্চ রাশি তুলা রাশির উপর দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে, দ্বাদশ দৃষ্টি থাকবে
নিজের ঘরকে দেখবে দেবগুরু বৃহস্পতি, সেরকম শনির মূল ত্রিকোণ রাশিকে দেখবে দেবগুরু বৃহস্পতি। আবার অপরদিকে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু মার্গী হচ্ছে, এবং তার দৃষ্টিগুলো তৃতীয় দৃষ্টি থাকছে পঞ্চমঘর বৃষ রাশিতে, সপ্তম দৃষ্টি থাকছে ভাগ্যের ঘর, এবং দশম দৃষ্টি থাকছে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে ধনু রাশি। অর্থাৎ এই সময়কালে দেবগুরু বৃহস্পতি যেরকম শনির উচ্চ ঘরকে দেখবে, সেরকম শনিও কিন্তু দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশিকে দেখবে। কত সুন্দর একটা যোগ তৈরি হচ্ছে এই শনির এই মার্গী অবস্থা। খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। আশা করছি সব দিক থেকে একটা উন্নতির জায়গায় যাবে। তৃতীয় দৃষ্টি পড়ছে সন্তানের ঘরে। পিতামাতাদের যে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্য, এগুলো সবকিছু ভালো মতন করে পালন করতে হবে। সেরকম সন্তানের যেরকম দায়িত্ব কর্তব্য রয়েছে পিতামাতার প্রতি, সেগুলোকেও যথেষ্ট পালন করতে হবে। শিক্ষার ঘর, শিক্ষার দিক থেকে সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে। এই সময়কালে যারা ট্রেনার, যারা শিক্ষাদান করছেন সমাজকে, তাদের যথেষ্ট উন্নতি হবে। সন্তান যে কর্ম করবে সেই কর্মে বিশেষ উন্নতির যোগ রয়েছে। সপ্তম দৃষ্টি ভাগ্যের ঘরে হচ্ছে। পিতা সম্পর্কিত ব্যবসা বাণিজ্য, নিজের কাজকর্ম, সেটা হস্তান্তর হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে সন্তানের মধ্যে। এবং দশম দৃষ্টি পড়ছে একদম দ্বাদশ ঘরে। বিদেশ সংক্রান্ত কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। কথাবাচক হিসাবে যারা কাজ করছেন, মার্কেটিং ফিল্ডে রয়েছেন, শনি জাতীয় যে কোনো বস্তুর ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, আসবাবপত্রের কাজের সাথে যুক্ত রয়েছেন, সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা হবে, ছোট ভাই বোনদের সাথে কোনো ডকুমেন্টেন্সি সাইন হবে, বিভিন্ন রকম কাজ যা যেই কর্মে যুক্ত থাকুক শনি কিন্তু যথেষ্ট সাপোর্ট করবে। কিন্তু তখনই সাপোর্ট করবে যখন সংঘর্ষ করা হবে। তো খুবই ভালো অবস্থান। এই যে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, এই নক্ষত্রের কিন্তু মেন যে গ্রহ সেটা হচ্ছে কি দেবগুরু বৃহস্পতি, আর পুরুষার্থ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু অর্থকে দেওয়া হয়েছে, এবং যে বর্ণ সেটা ব্রাহ্মণ, এবং যে গাছের কথা বলা হয়েছে সেটা কিন্তু আম গাছ। আম গাছ বলতে সেই ফল, যে ফল কিন্তু প্রথমে টক থাকে, তারপর পেকে যায়, তখন কিন্তু মিষ্টি হয়। অর্থাৎ জীবনে কিন্তু প্রথমে সংঘর্ষ চাই, সংঘর্ষ করেই কিন্তু এগোতে হবে, এবং তার মধ্যেই কিন্তু সফলতা লুকিয়ে রয়েছে। এই যে এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যে পশুর কথা বলা হয়েছে সেটা কিন্তু সিংহ, এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু সারস। তো যাই হোক, এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে বিশেষ সফলতা অপেক্ষা করছে মকর রাশির ক্ষেত্রে। খুবই ভালো একটা নক্ষত্র, উদয়মান শক্তি যাকে বলা হয় এই নক্ষত্রকে। এবং এই নক্ষত্র তপস্যার নক্ষত্র। এই নক্ষত্রে মেন জিনিসই হচ্ছে তপস্যা, অর্থাৎ গুরুর সাপোর্ট প্রয়োজন রয়েছে। গুরু বলতে কি, যে পথ দেখাবে। যে কোনো কাজ করতে গেলে কি বুঝাচ্ছে, যে কোনো বাড়ির বড় লোকের সাথে বা গুরুজন ব্যক্তির সাথে বা জ্ঞানী লোকের সাথে অবশ্যই পরামর্শ করা উচিত এই মকর রাশিকে এই সময়কাল। অর্থাৎ একটা চারিদিক থেকে একটা উন্নতির সময় মকর রাশির জন্য অপেক্ষা করছে। খুবই ভালো সময় এটা। 20 তারিখ পর্যন্ত বললাম জানুয়ারি মাসের। তারপরে যখন আবার নিজের নক্ষত্রে ঢুকবে তখন বিশেষভাবে আলোচনা করব। এই নক্ষত্রে কোন কাজ করবে না। এই নক্ষত্রে কিন্তু বিবাহের সম্বন্ধ করা যাবে না। যেদিন চন্দ্রমা এই নক্ষত্রে চলে আসবে সেদিন বিবাহের সম্বন্ধ করা যাবে না। কোনো ভিত স্থাপন করা যাবে না, কিংবা কোনো বাড়ির গৃহপ্রবেশ কিন্তু এই নক্ষত্রে নিষেধ রয়েছে। অতএব এই নক্ষত্রে এই 3টি কাজ থেকে যথেষ্ট দূরে থাকতে হবে। আর এই নক্ষত্রে কোন কাজ বিশেষ করে করা যাবে, কোনো গুরুর আদেশ, গুরুর কাছ থেকে শিক্ষা বা কারোর কাছে পরামর্শ, এগুলো কিন্তু নেওয়া যাবে এই নক্ষত্রে থাকায়। এই সময়কালে কোন উপাচার করবে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। বজ্রংবলীর দর্শন করবেন, সিঁদুর দান করবেন, জটাওয়ালা নারকেল দান করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, পিতামাতার আশীর্বাদ নেবেন, এবং বিশেষ করে করবেন হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, যেটা হচ্ছে ভোলে বাবার বিশেষ অভিষেক এই সময়কালে করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন এই সময়কালে। খুবই ভালো অবস্থান। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং সর্বশেষ একটি কথা বলবো, যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে তারা অবশ্যই ভালো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র কি ফল, তার কি অতিমিত্র, তার কি শত্রু, তার কি কোথা থেকে কি কোন জায়গায় বাধা দিবে, সমস্ত কিছু কিন্তু একটা নক্ষত্র বিচার থেকে হয়ে যায় স্পষ্ট। যার জন্য অবশ্যই একটা ভালো জ্যোতিষীয় বিশ্লেষণ অবশ্যই প্রয়োজন রয়েছে জীবনে। যার জন্য যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে ভালো কোনো জ্যোতিষীয় পরামর্শ নেবেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।